বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে আজ আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মেকানিক্সের তৃতীয় অধ্যায় মোশন ইন 3 ডাইমেনশনে আমরা আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে এবং ক্লাসকে উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে আরেকবার ফুলেল শুভেচ্ছা। আজকে আমরা মোশন ইন 3 ডাইমেনশন অর্থাৎ বস্তুর ত্রিমাত্রিক গতিতে যে মেন পয়েন্টসগুলো আছে সেগুলো আমরা দেখি। ভরবেগ, মোমেন্টাম, ভরবেগের নিত্যতার সূত্র, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, শক্তির নিত্যতার সূত্র, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এছাড়াও আমাদের আলোচনার মধ্যে থাকছে বা আমরা যেগুলো করব সেগুলো সমস্যা, এই অধ্যায়ের কিছু সমস্যা এবং সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসি এবার ভরবেগটা কি। বস্তুর ভর এবং বেগের গুণফল হলো ভরবেগ। আমরা বস্তুর ভর ও বেগের গুণফল যদি ভরবেগ হয়, একটি বস্তুর ভর m এবং বেগ যদি v হয়, তাহলে ভরবেগ হলো p সমান m। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তার আগে আমরা আগের অধ্যায়ে যে দ্বিমাত্রিক তলে বস্তুর কণার ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন নির্ণয় করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে প্রথম যে উপপাদ্যটা আছে সেটা হলো পোলার ও স্তম্ভকার স্থানাঙ্ক প্রথায় কোনো একটি বস্তুর ত্বরণ ও ত্বরণ নির্ণয় করা, অর্থাৎ ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকল ইন টার্মস অফ পোলার অ্যান্ড সিলিন্ডারিক্যাল কোঅর্ডিনেটস। পোলার কোঅর্ডিনেটসে এবং সিলিন্ডারিক্যাল কোঅর্ডিনেটসে আমাদের বস্তুকণার ত্বরণ নির্ণয় করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের অধ্যায়ে আমরা দেখেছি দ্বিমাত্রিক তলে আমরা রেডিয়াস ভেক্টর বরাবর বস্তুর বেগ এবং রেডিয়াস ভেক্টর উপরে লম্ব বরাবর বস্তুর বেগ নির্ণয় করেছি এবং রেডিয়াস ভেক্টর ওপি বরাবর বস্তুর ত্বরণ এবং বেগ নির্ণয় করেছি। এখানে যেহেতু ত্রিমাত্রিক তল, সুতরাং এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এবং তিনটা তল আমাদের থাকবে। তোমরা যদি একটা ঘরের, এটা তুমি যদি দক্ষিণমুখ হয়ে বসো, তাহলে ডানের তলটা যদি তোমার জেড এক্স হয়, ডানের ওয়াল, আর সামনের ওয়ালটা হবে জেড ওয়াই, আর নিচে যেটা নিচে ফ্লোরটা হবে এক্স ও ওয়াই। সুতরাং এটাকে আমরা ফ্লোর হিসাবে বিবেচনা করব। আর এটা ডানের তোমার খাড়া দেওয়াল, আর এটা হলো সামনের দেওয়াল। তাহলে এই দেওয়াল আর এই দেওয়াল মিলে সামনে যে একটা মিলিত হয়েছে সেটাকে আমরা জেড অক্ষ হিসাবে ধরবো, খাড়া। আর এটা হলো যেটা ফ্লোর, এই সমতল, এবং ডানের যে তোমার ওয়াল আছে, এই দুটো মিলিত যেখানে আছে সেটা এক্স অক্ষ, এবং এটা এখানে এই তল আর এই তল, এটা মিলেছে সেটা হলো ওয়াই অক্ষ। তাহলে তিনটা রেখা যেখানে মিলিত হলে এটাকে আমরা অরিজিন হিসাবে ধরব।
এখন প্রিয় শিক্ষার্থী, এখন এই পি বিন্দুটা আমাদের স্পেসে, মনে করো তুমি যেখানে বসে আছো এটা শূন্য আছে পি বিন্দুটা, যেহেতু 3 ডাইমেনশন। ধরি পি একটি বিন্দু যার কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং পোলার স্থানাঙ্ক কত আর থিটা ফাই, যেখানে আর হচ্ছে একটি নির্দিষ্ট মূল বিন্দু ও এতে পি এর দূরত্ব, অর্থাৎ ও থেকে পি এর দূরত্ব আর। থিটা হচ্ছে নির্দিষ্ট অক্ষ ও জেড এবং ওপি এর মধ্যবর্তী কোণ। ও জেড এবং ওপি এই দুটার মধ্যবর্তী কোণ হলো থিটা। আমরা যদি ওপি যোগ করি এটা স্পেসে, তাহলে এইটা এর মধ্যবর্তী কোণ থিটা। জেড অক্ষ খাড়া যে রেখাটা আর ওপি স্পেস, মধ্যবর্তী কোণ কত? থিটা। নির্দিষ্ট অক্ষ ও জেড এবং ওপি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ ও জেড আর ওপি এর মধ্যবর্তী কোণ থিটা। এবং ফাই হচ্ছে নির্দিষ্ট কোণ জেড ও নির্দিষ্ট তল জেড ও এক্স, জেড ও এক্স এই তল এবং জেড ও পি, জেড ও পি এই তলের, অর্থাৎ এই তলটা কিন্তু আমাদের খাড়া স্পেসে আছে, অর্থাৎ এই অংশ জেড অক্ষের সঙ্গে এই তলের এই অংশ জেড অক্ষের সঙ্গে, আর এই অংশ আছে এক্স অক্ষ অর্থাৎ ফ্লোরে, এক্স অক্ষের এই পাশে এই ফ্লোরের উপর আছে। এর মধ্যবর্তী কোণ কত? ফাই। অর্থাৎ এইটা এই এই ওয়াল আর এই তলের মধ্যবর্তী কোণ কত? ফাই। এবং জেড ও পি এর মধ্যবর্তী কোণ ফাই হচ্ছে নির্দিষ্ট জেড ও এক্স এবং জেড ও পি এর মধ্যবর্তী কোণ। পি থেকে এক্স ও ওয়াই তলের উপর পি এন লম্ব অঙ্ক করি। পি থেকে এই ফ্লোরের উপরে আমরা কি অঙ্ক করলাম? পি এন, এটা লম্ব অঙ্ক। তাহলে ও এন সমান আমরা মূল বিন্দু থেকে ও এন এর দূরত্ব হলো। এখন পি বিন্দু, তাহলে স্থানাঙ্কর অক্ষ বরাবর পি বিন্দুর ত্বরণ হবে। পি বিন্দুর ত্বরণ যদি এক্স অক্ষ বরাবর ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, ওয়াই অক্ষ বরাবর ডি স্কয়ার ওয়াই বাই ডিটি স্কয়ার এবং জেড অক্ষ বরাবর আমরা জানি ডি স্কয়ার জেড বাই ডিটি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন সর্বদা এক্স ও ওয়াই তলে অবস্থিত হবে, অর্থাৎ এই এন এটা কিন্তু এক্স ও ওয়াই ফ্লোরে অবস্থিত, ফ্লোর এন এটা আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি এন। আবার একটু বড় চিত্র দেখাই, এনটা এক্স ও ওয়াই তল সর্বদা ফ্লোরের উপরে অবস্থিত এন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন সর্বদা এক্স ওয়াই তলে অবস্থিত বলে এর পোলার স্থানাঙ্ক হবে r1 ফাই, অর্থাৎ জেড এর কোনো মান থাকবে না। জেড এর মান যেহেতু এটা জেড আস্তে আস্তে নামতে নামতে ফ্লোরে মিশে গেছে, জেড এর মানটা 0 হয়ে গেছে, অর্থাৎ থাকবে না। সুতরাং ইয়ার ত্বরণ হবে ওএন বার। ওএন এটা আমাদের এন, আমরা চিত্রটাকে একটু বড় করার চেষ্টা করি, অর্থাৎ ও এবং এন এই ওএন বরাবর এক্স ওয়াই তলা ওএন বরাবর ত্বরণ হলো, যেহেতু এটা r1 ওএন r1 টি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মাইনাস r1 ডি ফাই বাই ডিটি হোল স্কয়ার। আমরা যে আগে দ্বিমাত্রিক তলে করেছি সেইভাবে আমরা ত্বরণ নির্ণয় করলাম। ওএন বরাবর ত্বরণ, এখন ওএন এর উপর লম্ব বরাবর ত্বরণ আমাদের দ্বিমাত্রিক তলের মতোই 1 বাই r1 ডি বাই ডিটি r1 স্কয়ার ডি ফাই বাই ডিটি। এই দুটাই কিন্তু আমরা দ্বিমাত্রিক তল দিচ্ছি, যেহেতু r1 এবং ফাই আছে, এখানে জেড অনুপস্থিত। সুতরাং এনপি বরাবর এন এর সাপেক্ষে পি এর ত্বরণ এনপি বরাবর, অর্থাৎ খাড়া উলম্ব বরাবর এন থেকে এনপি বরাবর পি এর ত্বরণ হলো ডি স্কয়ার জেড বাই ডিটি স্কয়ার। যেহেতু খাড়া উপরের দিকে জেড শুধুমাত্র আছে, লম্ব কত? ডি স্কয়ার জেড বাই ডিটি স্কয়ার। সুতরাং এলপি বরাবর কোথায়? এই বরাবর এলপি বরাবর পি এর ত্বরণ এত, এবং জেড পি কে তলের সাথে লম্ব বরাবর জেড পি কে যেটা খাড়া আমাদের স্পেসে তল আছে, এর তলটার এক প্রান্ত জেড অক্ষের সঙ্গে আর এক প্রান্ত ভূমিতে, আর এই তলটা এই ওয়ালের সঙ্গে বা জেড ও এক্স এর সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে? ফাই কোণ উৎপন্ন করেছে।
সুতরাং এলপি বরাবর পি এর ত্বরণ, এই বরাবর পি এর ত্বরণ ডি স্কোয়ার আর ওয়ান বাই ডিটি স্কোয়ার মানে আছে আর ওয়ান টু ডি ফাইভ বাই ডিটি হোল স্কোয়ার। জেড পি তলের সাথে লম্ব বরাবর ত্বরণ ওয়ান বাই আর ওয়ান ডি বাই ডিটি আর ওয়ান স্কোয়ার ডি ফাইভ বাই ডিটি, এবং ওজেড এর সাথে ওজেড এর সমান্তরাল অর্থাৎ এর সমান্তরাল এর সাথে ত্বরণ হবে ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার। যেহেতু আমরা এটা সারা জেড জেড বরাবর কোনো ত্বরণ একই থাকছে। এখন যেহেতু জেড সমান আর কস থেটা এবং থেটার সাপেক্ষে আমরা যদি নিই, থেটা অ্যাঙ্গেলকে আমরা যদি আর এবং থেটার মধ্যে নিই, তাহলে আমরা জেড এর মান পাবো আর কস থেটা এবং আর ওয়ান সমান আর সাইন থেটা। সুতরাং জেড পি কে তলে ও জেড পড়াতে হবে, জেড পি কে তলে জেড পি কে আমরা এই তলটাকে বলছি যে স্পেসে মনে করো ধরে নিই, তলে ওপি রেখা বরাবর, তাহলে ওপি এই তলে এটা একটা স্পেসে তল আছে, এই এই তলে জেড পি কে তলে ও জেড বরাবর খাড়া ও জেড বরাবর এবং এর লম্ব বরাবর ত্বরণ ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার আর ডি স্কোয়ার আর ওয়ান বাই ডিটি স্কোয়ার যথাক্রমে জেড পি কে তলে ওপি রেখা বরাবর এর লম্ব বরাবর ত্বরণ কত হবে ডেল স্কোয়ার আর বাই ডেল টি স্কোয়ার এত এবং এত এর সমতুল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আসি এলপি বরাবর ত্বরণ। এখন এল এই বরাবর ত্বরণ আমরা দেখো এর এই বরাবর ত্বরণ মাইনাস আর ওয়ান ডি ফাইভ বাই ডিটি হোল স্কোয়ার এবং ওপি বরাবর এলপি বরাবর ত্বরণ, অর্থাৎ এলপি বরাবর ত্বরণ এত, এটা কার সমান হবে ওপি বরাবর ত্বরণ এত এবং ওপি এর লম্ব বরাবর ত্বরণ এত এর সমতুল্য। অর্থাৎ এলপি বরাবর ত্বরণ এত এর মানটা হবে কত ওপি বরাবর আর ওয়ান সাইন থেটা ডি ফাইভ বাই ডিটি হোল স্কোয়ার এবং ওপি এর উপর লম্ব বরাবর এত এর সমতুল্য। যেহেতু এত এর সমতুল্য হলো এলপি বরাবর ত্বরণ, সুতরাং পি এর ত্বরণ যদি আলফা বেটা গামা, পি এর ত্বরণকে আমরা যদি আলফা বেটা গামা যা আমরা নির্ণয় করব যথাক্রমে জেড পি কে তলে ওপি বরাবর ওপি এর জেড পি কে তলে ওপি বরাবর ওপি এর সাথে লম্ব বরাবর থেটার বৃদ্ধির দিকে আর জেড পি কে তলে লম্ব বরাবর ফাইয়ের বৃদ্ধির দিকে। তাহলে আমরা আলফা বেটা বা গামাকে আমরা কি করলাম যে যথাক্রমে জেড পি কে তলে ওপি বরাবর হলো আলফা আর ওপি এর সাথে লম্ব বরাবর থেটার বৃদ্ধির দিকে বেটা আর জেড পি কে তলে লম্ব বরাবর ফাইয়ের বৃদ্ধির থাকে এটা হলো গামা। যদি তিনটা ত্বরণ আমরা ধরি তাই আলফা সমান আমাদের প্রথম অংশ থাকলো আমাদের দ্বিমাত্রিক তলের মতো আর এর সঙ্গে যোগ হলো আর ওয়ান মাইনাস আর ওয়ান সাইন থেটা ডি ফাইভ বাই ডিটি। এখন এই অংশ আমাদের রয়ে গেল আর ওয়ান এর মান হলো আর সাইন থেটা, তাহলে আর সাইন থেটা আমরা যদি এখানে বসাই তাহলে আর সাইন থেটা সাইন স্কয়ার থেটা ডি ফাইভ বাই ডিটি। এখন ওপি বরাবর আমরা কি পেলাম জেড পি কে তলে ওপি বরাবর ত্বরণ আর ওপি এর সাথে লম্ব বরাবর ত্বরণ থেটার বৃদ্ধির দিকে হবে আমাদের, যেহেতু লম্ব বরাবর ওয়ান বাই আর ডি বাই ডিটি এটা আমাদের দ্বিমাত্রিক তলের মতোই থাকছে, এর সঙ্গে যোগ আছে এটা আর ওয়ান কস ডি ফাইভ বাই ডিটি। আর ওয়ান এর মান আমরা বসাই আর সাইন থেটা, তাহলে আর সাইন থেটা কস থেটা ডি বাই ডিটি। এবং আরেকটা আমাদের কি থাকছে যে গামাকে আমরা কি ধরেছি, গামাকে ধরেছি জেড পি কে তলে লম্ব বরাবর ফাইয়ের বৃদ্ধির দিক, সুতরাং ওয়ান বাই আর ওয়ান ডি বাই ডিটি আর ওয়ান স্কোয়ার ডি ফাইভ বাই ডিটি। আর ওয়ান এর মান আর সাইন থেটা আমরা বসাই ডি বাই ডিটি, এখানে আর যেহেতু স্কোয়ার আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ডি বাই ডিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নির্ণয় করলাম মোশন ইন 3 ডাইমেনশনে কোনো বস্তুর ত্বরণ, কোনো বিন্দুতে কোনো বস্তুর ত্বরণ। এখন এটা আমাদের পোলার কোঅর্ডিনেটস আর থেটা ফাই। এখন যদি সিলিন্ডারিক্যাল কোঅর্ডিনেটস হয়, সিলিন্ডার তোমরা বুঝো একটা পাইপ মতো, এটা সিলিন্ডার যদি কোঅর্ডিনেটস হয় তাহলে সেই আমরা স্থিরাঙ্ককে এক্স ওয়াই জেড কে আর থেটা ফাই কে আমরা আর ওয়ান ফাই এবং জেড দ্বারা যদি ডিনোট করি তাহলে পি এর ত্বরণ হবে এলপি বরাবর হলো ডি স্কোয়ার
r1 বাই ডিটি স্কয়ার মাইনাস r1 d5 বাই ডিটি হোল স্কয়ার জেড কে তলের সাথে লম্ব বরাবর 1 বাই r1 d বাই ডিটি r1 স্কয়ার d5 বাই ডিটি এবং ও যে সমান্তরাল বরাবর ত্বরণ কোনো চেঞ্জ হবে না d স্কয়ার z বাই ডিটি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্বরণ নির্ণয় করলাম। ভরবেগ আমরা আবার এখন ভরবেগের নিত্যতার সূত্র জানার আগে আমাদের ভরবেগটা কি আমি আগেই ব্যাখ্যা করেছি। বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ। ভরবেগের নিত্যতার সূত্র দেয় যদি কতকগুলো বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করে তবে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর মোট ভরবেগ ধ্রুবক। অর্থাৎ বাহ্যিক বল যদি ক্রিয়া না করে তাহলে প্রত্যেকটা বস্তুর ভিতরে আমরা জানি যে এর প্রত্যেকটা দুইটি কণার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল একে অপরকে প্রশমিত করে, ফলে কণাগুলা ভারসাম্য অবস্থায় থাকে। আর এই ভারসাম্য অবস্থায় থাকা হলে বস্তুটিও আমাদের ভারসাম্য অবস্থায় থাকে। এখন আমরা আসি রৈখিক ভরবেগের নিত্যতা। রৈখিক ভরবেগ আমরা যদি ভর এম হয় আর বেগ যদি ভি হয় তাহলে এম এবং ভি এর গুণফলটা হলো রৈখিক ভরবেগ। ভি কে আমরা যদি টি এর সাপেক্ষে যদি এক্স সময় ধরে চলে তাহলে বেগটা হবে ডিএক্স বাই ডিটি। তাহলে এম ইন্টু ডিএক্স বাই ডিটি আমাদের রৈখিক ভরবেগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে করি m1 m2 m3 ইত্যাদি ভরের কতগুলো ক্ষুদ্র বস্তুকে স্থানাঙ্ক x1 y1 x2 y2 ইত্যাদি বস্তুগুলোর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হলো। যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন কি হবে? অক্ষদের সমান্তরাল যার উপাংশ x1 y1 x2 y2 ইত্যাদি। অর্থাৎ আমরা একটা অক্ষদের সাপেক্ষে m1 ভরের বস্তু, m2 ভরের বস্তু, m3 ইত্যাদি ভরের বস্তুর পরে এই m1 ভরের স্থানাঙ্ক x1 y1 m2 x2 y2 m3 x3 y3 ইত্যাদি। আর বাহ্যিক বল এর উপরে যে বাহ্যিক বল এর উপাংশ হলো x1 m1 এর ক্ষেত্রে x1 ক্যাপিটাল y1, এটার উপরে x2 y2, এটা x3 y3, এভাবে আমাদের অনেকগুলো বাহ্যিক বল ক্রিয়া। তাহলে বস্তুর প্রত্যেক বস্তুর জন্য গতির সমীকরণ, তাহলে এই m1 বস্তুর জন্য বস্তু কণার জন্য গতির সমীকরণ হবে m1 ইন্টু ত্বরণ বল সমান বাহ্যিক বল x1 আর এটা হলো x ড্যাশকে আমরা কি বলেছি x ড্যাশ 1 y ড্যাশ 1 x2 ড্যাশ 1 y2 ড্যাশ 1 ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু পরে m1 m2 ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু পরস্পরকে প্রশমিতকারী ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের উপাংশ। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের উপাংশ অর্থাৎ বস্তুর ভিতরে প্রত্যেকটা দুইটা কণা বস্তু কণা পরস্পরকে তার অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া যায় একে অপরকে প্রশমিত করে। তাহলে সেই বলগুলো আমরা ধরি m1 এর ক্ষেত্রে x1 y1, দ্বিতীয় বস্তুর কণার ক্ষেত্রে m2 এর ক্ষেত্রে x2 ড্যাশ y2 ড্যাশ ইত্যাদি। তাহলে এখানে আমাদের গতির সমীকরণ আসছে যে এই বল সমান কত, যে অভ্যন্তরীণ আমাদের এটা বাহ্যিক বল আর এটা অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল। x2 এর জন্য m2 ভরের জন্য d স্কয়ার m2 ইন্টু d স্কয়ার এত, আর এটার ক্ষেত্রে বাহ্যিক প্রতিক্রিয়া বল আর ক্রিয়া প্রতিক্রিয়া অভ্যন্তরীণ প্রশমিতকারী ক্রিয়া প্রতিক্রিয়া বল। ওইভাবে y1 এর ক্ষেত্রে y1 অক্ষের দিকে একই, y2 এর ক্ষেত্রে m2 এর ক্ষেত্রে একই। এইভাবে আমাদের অনেকগুলা বস্তু কণার মধ্যে যত m1 m2 m3 ইত্যাদি অনেকগুলো আছে সেজন্য আমরা ইত্যাদি ইত্যাদি এটাকে 1 এবং 2 দ্বারা গুণ করলাম। তাহলে এটা যদি একটা বস্তু কণার ক্ষেত্রে হয় m1 বস্তু কণার ক্ষেত্রে, তাহলে সমগ্র বস্তুর গতির সমীকরণ হবে এর সাম হবে m1 m2 m3 সবগুলো যোগফল সমান d স্কয়ার x বাই dt স্কয়ার, আর এর এটা যোগ হবে সমান x আর এটা যোগফল হবে x ড্যাশ। y এর ক্ষেত্রেও তাই d স্কয়ার y বাই dt স্কয়ার সমান y সমান y ড্যাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা নেক্সট আমরা এবার আসি কিন্তু প্রতিক্রিয়া ধর্ম হইতে আমরা কি জানি? বস্তু সময়ের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রত্যেক জোড়াই সমান ও বিপরীত।
অর্থাৎ জোড়ায় জোড়ায় আমরা বলেছি আগে। সুতরাং যে কোনো দিকে তাদের অংশকের যোগফল হবে 0, অর্থাৎ এটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল জোড়ায় জোড়ায় যে সুতরাং 0 y এর ক্ষেত্রে 0। সুতরাং 3 থেকে আমরা পাই এখানে আমাদের এটা ছিল আর এখানে y বার ছিল, সামেশন y x বার ছিল, ওটার মান 0। y এর ক্ষেত্রেও তাই, y বার সামেশন y বার 0। সুতরাং আমরা সামেশন m x স্কয়ার সমান। তাহলে এই অংশকে আমরা লিখতে পারি d/dt, আর একটা বাইরে নিয়ে আসলাম আর এখানে dx/dt। তার এটা দেখো যে এটাই আমাদের কি, যে ভর বেগের রৈখিক ভর বেগের আর d/dt পরিবর্তনের হার, এটা বাহ্যিক বলের সমষ্টি সমান। y এর ক্ষেত্রেও তাই। সুতরাং 4 হতে দেখা যায় যে কোনো উল্লেখিত দিকে বরাবর বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার ওই দিকে বস্তুর বাহ্যিক বলের অংশকের, বাহ্যিক বলের যে অংশক এর মধ্যে অনেকগুলা অংশক আছে, তার সমষ্টি সমান x বার অংশকের সমষ্টির সমান। y ক্ষেত্রেও তাই। সুতরাং যে কোনো দিক বরাবর যদি বাহ্যিক বলের অংশকের সমষ্টি 0 হয়, এখন বাহ্যিক বলের অংশ যদি সমষ্টি 0 হয় সেই ক্ষেত্রে কি করবে? অর্থাৎ যদি x বার সমান 0, y বার সমান 0 হয়, তাহলে আমরা 4 হতে আমরা কি পাচ্ছি, d/dt এত ইকুয়াল টু 0। এটাকে যেমন আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে এই পাশে আমাদের আসবে সমান m dx/dt সমান m dx/dt, আর শূন্যকে করলে একটা ধ্রুবক আসবে। y এর ক্ষেত্রেও তাই, এটাকে আমরা যদি 0 বসায় আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে সমান m dy/dt ইকুয়াল টু ধ্রুবক। সুতরাং আমরা বলতে পারি যে কোনো দিকে বা উক্ত দিক বরাবর রৈখিক ভরবেগ ধ্রুবক, অর্থাৎ রৈখিক ভরবেগ অলওয়েজ ধ্রুবক, কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র। কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র আমাদের কি আসছে, যদি কোনো বিন্দু বা অক্ষ সাপেক্ষে বাহ্যিক বলের ভ্রামকের যোগফল 0 হয়, তবে উক্ত বিন্দু বা অক্ষ সাপেক্ষে বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক। অর্থাৎ যদি কোনো বিন্দু সাপেক্ষ হতে পারে অথবা অক্ষ সাপেক্ষ হতে পারে। অক্ষ সাপেক্ষে বাহ্যিক বলের ভ্রামকের, এখানে কিন্তু ভ্রামক, বাহ্যিক বলের ভ্রামকের যোগফল 0 হয়, বাহ্যিক বলের ভ্রামকের যোগফল 0 হয় কার সাপেক্ষে? বিন্দু বা অক্ষ সাপেক্ষে। তবে উক্ত বিন্দু বা অক্ষ সাপেক্ষে বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক হবে। অর্থাৎ বিন্দু বা অক্ষ সাপেক্ষে বাহ্যিক বলের ভ্রামকের যোগফল যদি 0 হয়, তবে উক্ত বিন্দু বা অক্ষ সাপেক্ষে এই বিন্দু বা অক্ষ সাপেক্ষে বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক হবে। এবার আমরা এটা দেখি, দেখানোর চেষ্টা করি। কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র, এটাকে বলে কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র। আমরা যেটা বললাম এটা কৌণিক ভরবেগের ধ্রুবক, এটা হলো কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা আগের মতোই রৈখিক ভরবেগের মতো মনে করি m1 m2 ইত্যাদি ভরের কতগুলো বস্তু, স্থানাঙ্ক x1 ইত্যাদি ইত্যাদি। এর সমান্তরাল উপাংশ, বাহ্যিক বলের উপাংশ হলো x1 y1 x2 y2, আর m2 m1 m2 ইত্যাদি ভরের পরস্পর প্রশমতাকারী, অর্থাৎ অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বলের উপাংশ অক্ষদের সমান্তরাল ভাবে x1 ড্যাশ y1 ড্যাশ x2 ড্যাশ y2 ইত্যাদি। তাহলে প্রত্যেক বস্তুর জন্য গতির সমীকরণ আমরা আগের মতোই পেলাম। এটাও m2 এর ক্ষেত্রে এটা y1 y এর দিকে, এটা m2 y এর দিকে। সমস্ত বস্তুর জন্য গতির সমীকরণ আমরা এই অংশ রৈখিক ভরবেগের জন্য যেটা পেয়েছি হুবহু একই পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কৌণিক ভরবেগের নিত্যতা আবার আমরা কি করছি, আমরা আগের অংশ দেখো যে আমরা এই অংশকে দেখো যে এটাকে আমরা 1, এটাকে 2, এটাকে যদি আমি কত দ্বারা গুণ করব, এটাকে y1 দ্বারা, 1 কে y1 দ্বারা গুণ করব আর 2 কে x1 দ্বারা গুণ করব। 1 কে কত দ্বারা গুণ করব, y1, এটাকে y1 দ্বারা গুণ করলে পাশে y1, আর x1 y1 x dash 1 y1 এটাও তাই, আর এটাকে y1 দ্বারা করলে m1, এটাকে x1 দ্বারা গুণ করলে m1 x1, এখানে y1 x1 y dash x1 ইত্যাদি ইত্যাদি আসবে। অর্থাৎ
এটাকে আমরা যদি 1 এবং 2 কে কত দ্বারা গুণ করছি, 1 এবং 2 কে 1 কে y1 দ্বারা এবং 2 কে x1 দ্বারা গুণ করে পাই, তাহলে m1 x1 এত বিয়োগ এবং গুণ করে বিয়োগ করি, আর এই পাশে আমাদের 4টা টার্ম আছে। m2 কে গুণ করলে m2 কে আমরা x2 দ্বারা গুণ করব, আর আমরা কত দ্বারা y2 দ্বারা গুণ করব 2 কে। সুতরাং আমাদের টার্মগুলো এইভাবে আসতে থাকে সমগ্র বস্তুর জন্য। আমরা যদি এই টার্মটাই নিই সমগ্র বস্তুর জন্য, দেখো সাম অফ এক্স এর জায়গায় আমরা এক্স হয়ে যাবে, আর y1 y2 এগুলোর জন্য আমাদের dx, আর এখানে x1 x2 এগুলো x হয়ে যাবে, y1 y2 আমাদের শুধু y ড্যাশটা আমাদের এখানে থাকবে, আর x y ড্যাশ এটাকে আমরা যদি কমন নিই, সাম করে কমন নিই, তাহলে x y1 মাইনাস y x ক্যাপিটাল, আর সামেশন আবার x y1 ড্যাশ মাইনাস y x1 ড্যাশ। এখন এই x1 বিন্দুতে অবস্থিত কোনো ভেক্টর উপাংশ, এই ভেক্টর উপাংশ যদি x এবং y হয়, মূলবিন্দুর সাপেক্ষে যদি x y হয়, তাহলে এর মোমেন্ট বা ভ্রামক পথ হবে x ইন্টু y মাইনাস y ইন্টু x। এটা যেহেতু x y এটা এইদিকে পজিটিভ হবে, আর x এর এই বলটা এদিকে যেহেতু এটা নেগেটিভ হয়, তাহলে x y প্লাস মাইনাস y ইন্টু x, অর্থাৎ এটা প্লাস ইন্টু এটা যেহেতু অপোজিট দিকে, তাহলে মোমেন্ট হবে y x। সুতরাং অভ্যন্তরীণ ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের জন্য মূলবিন্দুর সাপেক্ষে ভ্রামকের যোগফল, তাহলে ভ্রামকের যোগফল আমাদের আসবে সামেশন x y বার মাইনাস y x বার দ্বারা যুগ্মভাবে সমান ও বিপরীত। সুতরাং সামেশন বার এটা আমরা যেহেতু সমান ও বিপরীত মোমেন্ট, সুতরাং এই অংশ সমান আমরা কত পেলাম 0। এখন যদি এটা 0 হয়, এই অংশটা কোনটা 0 হলো, এই অংশটা যদি 0 হয় তাহলে আমরা এত ইকুয়াল টু এত পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি ওই অংশ যদি আমরা 0 পাই, তাহলে 5 থেকে পাই সামেশন x d স্কয়ার y বাই dt স্কয়ার মাইনাস y d স্কয়ার x বাই এত। সুতরাং এটাকে আমরা যদি d বাই dt একটা ডেরিভেটিভ বাইরে নিই, তাহলে সামেশন হবে x এত সমান সামেশন এত। এটাকে আমরা বলছি মোমেন্টাম, মোমেন্টামের বৃদ্ধির হার। তো মোমেন্টামের যে কোনো এই 6 কি নির্দেশ করছে, যে কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ সাপেক্ষে বস্তু সময়ের কৌণিক ভরবেগের পরিবর্তন হয়। এটা হলো কৌণিক ভরবেগ বা মোমেন্টাম, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। এটা কিসের সমান? বাহ্যিক বলের, এটা বাহ্যিক বলের ভ্রামকের যোগফলের সমান। আমরা এটা দেখালাম। এখন যদি বাহ্যিক বলের, যদি কোনো বিন্দু বা অক্ষ সাপেক্ষে বাহ্যিক বলের ভ্রামকের যোগফল 0 হয়, এটা যদি 0 হয় তখন কি হবে? তখন আমাদের এটা যদি 0 হয় তাহলে কৌণিক ভরবেগ মানটা কত আছে? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার 0। অর্থাৎ এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা আর 0 টুকলে ধ্রুবক। অর্থাৎ যে কোনো দিকে বস্তুর বাহ্যিক বলের ভ্রামকের যোগফল যদি 0 হয় তাহলে এর কৌণিক ভরবেগের মানটা কত হবে? ধ্রুবক। অর্থাৎ ওই বিন্দু, যে কোনো বিন্দু বা অক্ষ সাপেক্ষে বস্তুর কৌণিক ভরবেগ অলওয়েজ কনস্ট্যান্ট বা ধ্রুবক। সুতরাং এই কথা বলা যায় যে যদি কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ সাপেক্ষে বাহ্যিক বলের ভ্রামকের যোগফল 0 হয়, তবে উক্ত বিন্দু বা অক্ষ সাপেক্ষে বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক। অর্থাৎ বাহ্যিক বলের ভ্রামকের যোগফল যদি এটা 0 হয়, তাহলে আমাদের এটা কৌণিক ভরবেগ অলওয়েজ ধ্রুবক। এটাই কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র দেখো। এবার দেখো আমরা আসি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, প্রায় তোমাদের আসে। এটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে খেয়াল করো। ত্রিমাত্রিক ভেক্টর কৌণিক বেগ নির্ণয় করো। ত্রিমাত্রিক ভেক্টর কৌণিক বেগ, ত্রিমাত্রায় আমাদের ভেক্টর কৌণিক বেগ নির্ণয় করতে বলছে এ নাম্বারে। আর বি নাম্বারে প্রমাণ করছে যে একটি বলক্ষেত্র সংরক্ষণশীল হবে, সংরক্ষণশীল যদি ও কেবল যদি, বলক্ষেত্র সংরক্ষণশীল যদি কেবল যদি এফ সমান মাইনাস নাবলা ইন্টু ভি হয়। গ্রেডিয়েন্ট, অর্থাৎ এফ হলো আমাদের, এফটা কি? ভেক্টর ফিল্ড, রক্ষণশীল ভেক্টর।
আর ভি হলো আমাদের স্কেলার পটেনশিয়াল। অর্থাৎ বল ক্ষেত্র সংরক্ষণশীল হবে যদি এফ সমান মাইনাস এ হয়। এটাকে আমরা বলবো কার্ল ভি ইকুয়াল টু 0, আমরা পরে দেখব। আর যদি এটা সমান এফ সমান এত হয়, তাহলে বলবো যে বল ক্ষেত্র সংরক্ষণশীল। অর্থাৎ দুইটা ক্ষেত্র, একটা প্রথমে দেখাবো যে এটা বল ক্ষেত্র সংরক্ষণশীল যদি এত সমান এত হয়, আর এত সমান এত হলে আমরা সংঘর্ষশীল দেখাবো, আর সংরক্ষণশীল হলে আমরা এটা দেখাবো। এটা রক্ষণশীল ভেক্টর ফিল্ড এফ, আর ভি হলো স্কেলার পটেনশিয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসি আমরা ত্রিমাত্রিক ভেক্টর কৌণিক বেগ নির্ণয়। মনে করি এখানে চিত্রটা লক্ষ্য করো তোমরা। একটি কঠিন বস্তু কোন নির্দিষ্ট বিন্দু ও, নির্দিষ্ট একটা বিন্দু ও এর সাপেক্ষে আবর্তন করে এবং ওসি অক্ষের সাপেক্ষে টি সময়ে, ওসি একটা অক্ষ ধরি, অক্ষের সাপেক্ষে টি সময়ে ওমেগা কৌণিক বেগ প্রাপ্ত হয়। টি সময়ে ওমেগা কৌণিক বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ একটা বস্তু টি সময়ে সে ওমেগা কৌণিক বেগ প্রাপ্ত হয়। ধরি বস্তুর উপর একটি স্বাধীন বিন্দু পি, এই বস্তুর উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, এটা পি, এবং ওপি সমান আর। এখন পি হইতে ওসি এর উপর পিএম, এটা পিএম লম্বটা নিই, এই অংশটা কিন্তু 90 ডিগ্রি, এটা লম্ব, পিএম যেহেতু লম্ব ওসি এর উপরে, তাহলে এটাকে 90 ডিগ্রি আমরা ধরবো সমকোণ। সুতরাং পিএম সমান কত হবে? এটা যেহেতু লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, সুতরাং আমরা যদি এটাকে থেটা কোণ ধরি, এই অংশটাকে থেটা কোণ ধরি, তাহলে পিএম সমান হবে আর সাইন থিটা। পিওএম সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেলাম। সুতরাং পি এর দ্রুতি, যেহেতু এটা বেগ হলো ওমেগা, তাহলে ওমেগা আর সাইন থিটা। অর্থাৎ এবং বেগ, পি এর বেগটা কত? পি বিন্দু যে বস্তু বেগ, ভি এর দিক হবে এন ইন্টু আর। এনটা কি? এখানে এন হচ্ছে ওসি এর দিকে একটি একক ভেক্টর। সুতরাং ভি সমান আমরা পেলাম ওমেগা আর সাইন থিটা ইন্টু আর। অর্থাৎ এটাকে আমরা যদি ওমেগা ধরি, তাই ওমেগা ইন্টু আর, যেখানে ওমেগা সমান ওমেগা এন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট আসি। আমরা এটা একটু স্লাইড শোতে দেখানোর চেষ্টা করি। এখন ওমেগা আর কে কার্তেশীয় আকারে প্রকাশ করে পাই। ওমেগা সমান ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 আর সমান এক্স ওয়াই জেড। তাহলে ভি সমান ওমেগা ক্রস আর। ভি সমান কত? ওমেগা ক্রস আর। ওমেগাকে আমরা ওমেগা ক্রস আর এর মান নির্ণয় করার জন্য কি করব? আমরা ম্যাট্রিক্স আকারে লিখব আই জে কে ওমেগা 1, দ্বিতীয় সারিতে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, আর তৃতীয় সারিতে আমরা লিখব এক্স ওয়াই জেড। তাহলে আই জে কে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, এখানে এক্স ওয়াই জেড। সুতরাং ওমেগা ক্রস আর কে আমরা যদি আই এর সাপেক্ষে করি, জে এর সাপেক্ষে করি, কে এর সাপেক্ষে, আমরা গুণ করে আমরা এটা পাবো ওমেগা ক্রস আর সমান ভি। তাহলে কার্ল ভি, কার্ল ভি সমান আমরা ক্রস ভি। সুতরাং এটাকে আমরা, এটা যদি ক্রস প্রোডাক্ট করি, এটাকে আই জে কে নিব, এটাকে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, আর ডেল বাই ডেল জেড। আর ভির মান আমরা তো জানাই আছে, ভির মান আমাদের, অর্থাৎ ডেল বাই ডেল এক্স এর নিচে আই এর বরাবর কলাম লাস্টে আমাদের এইটা হবে, যে কলামের লাস্ট টার্মটা হবে এটা, কে বরাবর লাস্ট টার্মটা হবে তৃতীয় সারিতে, এইটা, এইটা এবং এটা নির্ণয় করব। সুতরাং আমরা এটাকে যদি বিস্তার করি, তাহলে সবগুলো কাটাকাটি যায়, ওমেগা 1 আর ওমেগা প্লাস ওমেগা 1 ইন্টু আই, এটা থাকবে 2 ওমেগা 1 এত, এটা ওমেগা 2 থাকবে জে এর সঙ্গে আর কে এর সঙ্গে, বাকি টার্মগুলো আমাদের ভ্যানিশ হয়ে যাবে। যেহেতু ক্রস প্রোডাক্ট আছে, আই ক্রস জে, জে ক্রস জে ইত্যাদি আছে, অর্থাৎ ডেরিভেটিভ করলে আমাদের এই টার্মগুলোই আমাদের আসবে। সুতরাং আমরা ওমেগা সমান কত পাচ্ছি? ওমেগা সমান হাফ কার্ল ভি। ওমেগা সমান কত? হাফ কার্ল ভি। এটা সমান কত? ডেল ক্রস ভি সমান, এটাকে 2 যদি আমরা কমন নিই, তাহলে 2 কমন নিলে এটা ওমেগা
আর গুণ করলে আমাদের কার্ল ভি হবে। সুতরাং ওমেগা সমান হাফ কার্ল ভি, অর্থাৎ হাফ ইন্টু কার্ল ভি মানে ডেল ক্রস ভি। ওমেগা আমরা অ্যাঙ্গুলার কৌণিক বেগ, আমরা ত্রিমাত্রিক তলে কৌণিক বেগ নির্ণয় করব। এবার বি পার্টি আমাদের বলছে বলগুলা সংরক্ষণশীল হবে যদি এফ ইকুয়াল টু মাইনাস নাবলা ইন্টু নাবলা ভি হয়, ডট ভি হয়। এখন ধরি এফ সমান F1 I F2 J F3 K এবং R সমান xi yj zk, i j কে ইউনিট ভেক্টর সর্বদা। তাহলে আমরা পাই কৃত কাজ, অর্থাৎ একটা বস্তু যদি P1 থেকে P2 বিন্দুর দিকে, P1 বস্তু আর এখানে P2 বস্তু, P1 থেকে P2 মধ্যে যদি কৃত কাজ এখান থেকে যদি সরে P1 থেকে P2 যায়, তাহলে F ইন্টু dr, অর্থাৎ কৃত কাজ কি হবে? কাজের পরিমাণ। কাজের পরিমাণ আমরা এখানে P1 থেকে P2, যেহেতু F এর মান আমাদের বলা আছে নাবলা ভি, এটা বসাই দিলাম dr। সুতরাং এটাকে আমরা মাইনাস এখানে বসাই দিয়ে এটাকে এটার মান বসাই দিলাম ডেল ভি বাই ডেল এক্স ইন্টু আই, যেহেতু ক্রস আছে, ডট প্রোডাক্ট আছে, আর dr এখানে ডট প্রোডাক্ট dxi, dr সমান dxi dyj dz। এটাকে আমরা যদি ডট প্রোডাক্টে গুণ করি তাহলে আই গুণ করে 1 হয়ে যাবে, এটা থাকবে। আর এটার সঙ্গে এটা গুণ করলে 1, এটার সঙ্গে এটা গুণ করলে 1 হবে, এই টার্মগুলো থাকবে আর বাকিগুলো সব 0 হয়ে যাবে। সুতরাং এটাকে আমরা লিখতে পারি যে এটাকে যদি আমরা ভি ধরি, যেহেতু ইন্টিগ্রেশন করে ভি ধরি, তাহলে আমাদের এটাকে আমরা ডেল ভি হিসাবে লিখতে পারি। তাহলে ডিভি হিসাবে যদি আমরা লিখি তাহলে এটাকে একটা ভি আসবে, ভি P1 থেকে P2, অর্থাৎ ভি অফ P1 ভি অফ P2, অর্থাৎ এই সমাকলনটি কৃত কাজ কেবলমাত্র P1 অফ P2 বিন্দুর উপর নির্ভরশীল, অর্থাৎ P1 আর P2 বিন্দুর উপর নির্ভরশীল, কিন্তু তাদের সংযোগ পথ কোন পথে গেল সেটা না, সে সোজা যেতে পারে, এভাবে কার্ভ হয়েও যেতে পারে, এভাবে ঘুরে এস আকারও যেতে পারে। সুতরাং এটা আমরা বলতে পারি যে পথের উপরে নির্ভরশীল নাই, কাজের পরিমাণ, অর্থাৎ এটাকে আমরা কাজের পরিমাণ পথের উপর নির্ভরশীল নাই, অর্থাৎ বিন্দুর উপরে নির্ভরশীল, বিন্দুর উপরে নির্ভরশীল। সর্বক্ষেত্রে যে পথেই যাক না কেন বস্তুর কাজের পরিমাণ একই হবে, অর্থাৎ বলগুলা আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে সংরক্ষণশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট আসি। আবার এফ সমান যেহেতু নাবলা ভি, নাবলা ডট ভি, তাহলে এটাকে আমরা উভয় পক্ষে যদি ক্রস গুণ করি নাবলা, তাহলে আমরা পাই কত? এই পাশে এটা আমাদের 0 হয়ে যাবে। সুতরাং এটাকে আমরা লিখতে পারি নাবলার বা গ্রেডিয়েন্ট আমরা বলতে পারি এটা ক্রস এফ, F1 F2 এত 0, এটাকে আমরা যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা এটা পাবো। তাহলে এটাকে আমরা যদি কমন নিয়ে আই, যেখানে যেখানে আই আছে এগুলা কমন নিয়ে F2, অর্থাৎ ডেল এফ বাই F3 বাই ডেল ওয়াই, F2 বাই যত F1 বাই জেড, F3 বাই এক্স, F2 বাই ডেল এক্স, ডেল F1 বাই ডেল এক্স। আমরা যদি আমরা লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে করছি, একটা পথ যদি সি হয় আর পি অফ ডিএক্স পি অফ ডিওয়াই এটা যদি হয়, তাহলে লাইন ইন্টিগ্রালে আমরা দেখেছি যে এটা হলো যে P1 থেকে P2 এই বস্তু যে পথে হোক কাজ কিন্তু সর্বদা একই হবে। আর সেই ক্ষেত্রে ডি অফ পি বাই ডি অফ ওয়াই সমান ডি অফ কিউ বাই ডি অফ এক্স। তাহলে ওই ক্ষেত্রে আমাদের ছিল এটা, কিন্তু এখানে যেহেতু ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে, তাহলে এখানে F1 F2 F3 বিভিন্ন পথে যাচ্ছে। সুতরাং তিনটা ক্ষেত্রে প্রত্যেকের সমান, অর্থাৎ বলগুলা সংরক্ষণশীল, পথের উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আসি বিপদক্রম। বিপদক্রম ধরি যে এই সমকলনটি, এটা হলো কাজের পরিমাণ। কোনো দুইটা বিন্দু x1 y1 z1 এবং xy z এর সংযোগ পথ সি এর উপর নির্ভরশীল হবে না। আমি ধরলাম যে এই কাজের উপর নির্ভরশীল হবে না, তাহলে কি হবে? ভি সমান আমরা এটা পাবো যে x1 y1 থেকে xy z এফ এর মান কত হলো যে f ইন্টু dr,
তাহলে এই অংশটাকে আমরা এফ এর মান বসাবো না, f1 dx, f2 dx, f3 dx। রাশিটিও x1 এবং এত এর সংযোগের উপর নির্ভরশীল হবে না। যেহেতু এটা নির্ভরশীল হবে না, সুতরাং এই রাশিটার মানটাও এর সংযোগ পথের উপর নির্ভরশীল হবে না। ফলে v অফ x y z সমান আলাদা আলাদা যদি আমরা এত, যেখানে x1 y1 z1 এবং xyz এর একটি সংযোগ পথ হলো c। এই সিটা কি? x1 y1 z1 এবং xyz এর সংযোগ পথ একটি c। এখন x1 y1 z1 xy1 z1 xyz1 xyz বিন্দু সমূহকে, অর্থাৎ বিভিন্ন পথে বিন্দু সমূহ পর্যায়ক্রমে যদি সরলরেখাংশ দ্বারা সংযুক্ত ফলে প্রাপ্ত একটি পথ বিবেচনা করা, অর্থাৎ বিভিন্ন পথ যদি আমরা নিই, তাহলে v অফ xyz আমাদের কি দাঁড়াচ্ছে? আলাদা আলাদা ভাবে আমরা এই পদগুলোকে দেখাতে পারছি। এখন এটাকে আমরা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তো এখানে আমাদের কোনো জেড নাই, সুতরাং এটা 0 হয়ে যাবে। এখানেও জেড নাই, এটা 0 হয়ে যাবে। এটা z1 z2, সুতরাং ইন্টিগ্রেশন উল্টো যায় -f3 xyz। এখন এটাকে যদি আমরা y সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এখানে y নাই, এটা 0, এখানে y আছে, তাহলে y আছে, আবার এটা আমাদের আপার লিমিট লোয়ার লিমিটটাও y1 y2, সুতরাং এটা আমাদের f2 -f2 xyz1 থাকবে। এখানে y আছে, কিন্তু আমার এখানে লিমিট আছে z1 z3, সুতরাং এটাকে আমরা কি দ্বারা ডেরিভেটিভ করছি? কার সাপেক্ষে? y সাপেক্ষে, dv/dy। সুতরাং আমরা এটা করে এখানে যেহেতু f3 নিলাম, f3 সমান আমরা আগেই দেখাইছি del f3/del z, y কে আগে আমরা যেটা দেখলাম যে সবগুলা সমান, এখানে বসায় এটাকে ইন্টিগ্রেট করলে আমরা এটা পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুরূপভাবে x এর সাপেক্ষে করলে আমরা পাবো এটা একই। সুতরাং f সমান এত, আমরা এটাকে লিখতে পারি মাইনাস এত সমান, এটাকে আমরা লিখতে পারি মাইনাস ডেল অফ। অতএব একটি ফিল্ড f এর সংরক্ষণশীল হবার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হচ্ছে f সমান মাইনাস নাবলা ইন্টু ভি, অর্থাৎ এটাকে আমরা যদি উভয় পক্ষে নাবলা দ্বারা গুণ করি, ক্রস গুণ, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কার্ল এফ। এটাকে লেখা যায় কার্ল এফ সমান গ্রেডিয়েন্ট বা নাবলা ইন্টু এফ, কার্ল এফ সমান আমাদের 0। সুতরাং এটাই আমাদের প্রয়োজনীয় শর্ত। সুতরাং আমরা এই থিওরামটা ভালো মতো চর্চা করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্র্যাকটিস ওয়ার্ক করব অধ্যায় 3 এর উপপাদ্য 3 উদাহরণ 3, অধ্যায় 4 এর 4.3 করলারি শক্তির নিত্য সূত্রটি দেখব। স্থির শক্তি এবং গতি শক্তির যোগফল সর্বদাই ধ্রুবক। উদাহরণ 5 আমরা দেখব। বুক রেফারেন্সে তোমরা সায়েন্স ভিউ বইটা দেখো, এছাড়াও অঙ্গীকার প্রকাশনী, তিতাস প্রকাশনী আছে, ওইগুলো ধরো। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ তোমাদেরকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।